যে সামরিক বাহিনীতে কর্মরত তাদের থেকে প্রেষণে পাঠানো হয়েছিল র্যাবে। তাদের দুজন কর্মকর্তার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু ইতিমধ্যে তাদেরকে আবার তাদের যেটা বলা হয় যে মাদার ফোর্সেসে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে এগুলো উল্লেখ করে থ্রু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স আমরা জানিয়েছি যে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার কি করানো শাস্তি প্রদান করা হলো সেটি জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করা হোক। অদ্যাবধি কোন উত্তর আসেনি। এবার আমি আমাদের আজকে যার বক্তব্য শুনবার জন্য নিশ্চয়ই আমরা সকলে বসে আছি এবং যার কাছে হয়তো আমাদের অনেক প্রশ্ন, এবং আমি জানি যার নিজের মনের ভেতরেও হয়তো এখন অনেক প্রশ্ন উকি দেয় এবং যে প্রশ্নের উত্তর উনি নিজে হয়তো খুঁজে ফেরেন। কতটুকু উত্তর পান আমরা জানি না, কিন্তু ওনার মনের এই ব্যাকুলতা, ওনার প্রশ্ন, ওনার অভিজ্ঞতা সবকিছুর আলোকে আমরা এখন যার বক্তব্য শুনবো আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর জমির রেজা চৌধুরী এবং আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এখানে একটা এই বিষয় নিয়ে আলোচনা সুযোগ পেয়েছি। কেন ঠিকই প্রশ্ন তো অনেকই আছে, প্রশ্ন অনেকই আছে, প্রশ্ন অনেক। তো উত্তরও যে উনি বললেন নো সলিউশন, আমিও বলবো না নো আনসার। আনসার খুঁজে পেতে হবে। বেঁচে থাকতে হলে আমি তো বলি যে প্রবলেম নো সলিউশন, আমি হাত ছেড়ে বসে গেলাম, এটা তো হয় না। অর্থাৎ প্রশ্ন যদি থাকে, মানুষ যদি জীবিত থাকে, না যদি মানুষ চিন্তা শক্তি হারিয়ে না পেলে সে চিন্তা করতে বাধ্য, আমাদের দেশে মরে যাবে যে আমার চিন্তা করার শক্তি নাই, আমার প্রশ্ন আর কোনো উত্তর খুঁজে পাই না, এইভাবে তো হতে পারে না। আর আমি মনে করি যে বাংলাদেশে তো একদমই উচিত না। কারণ আমি বলি যে এইসবের ব্যাপারে লাইব্রেরি থেকে আমি উত্তর খোঁজার চেষ্টা করবো না। বিশেষ করে যে প্রশ্ন আজকে উঠেছে যে আমরা আমাদের মানব অধিকার, আমি মনলি আজকে ইন বাংলাদেশ, এটা আমি খুশি হলাম যে এখানে এসে বলা হচ্ছে হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, আর সেও 2016। সো প্লেস টাইমকে লিমিট করে, কেন আমাকেও দেওয়া হয়েছিল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেই 48 সন থেকে এখন পর্যন্ত। টার্নওয়াটার উপরে লেখা টেখা এগুলো নিয়ে এসেছিলাম আর কি, ইনক্লুডিং আমার নিজের লেখা আছে ওটার উপরে। ওই বইয়ে যে ফিউচার অফ হিউম্যান রাইটস 50 বছরে কি হয়েছে ওই বইয়ে আমারও লেখা আছে। তো ফরচুনেটলি ওটা থেকে মুক্ত হলাম। কেন এই বাংলাদেশে এই ধরনের একটা ক্রস সেকশন নিয়ে ওই ধরনের একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করে আমি মনে করি না সময় ভালো লাভজনক ভাবে কাটানো যাবে। বাট হিউম্যান রাইটস ইন বাংলাদেশ 2000 ওয়ান্ডারফুল, এর চেয়ে বেটার আমি কোনো ফোরাম পাবো না। সে তরুণ শিক্ষক কি বললেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। উনি কি বললেন, দিস ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট। কেন বললেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কি বেসিসে বললেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে আমি যার সঙ্গে মোটামুটি এগ্রি করতে পারি সেগুলো খুব ভালো লেগেছে। রাশা চৌধুরী ভালো লেগেছে, আমাদের তুহিন কয়েকটা কথা বলেছে ভালো লেগেছে, কয়েকটা একদমই ভালো লাগে। কিন্তু তোমরা তো থাকবে যারা 20 বছর বয়স আছে, তোমরা 61ও চিন্তা করতে পারো। তখন কি বাংলাদেশ তোমরা চাইবে? তোমার এটা আকাঙ্ক্ষা, তোমাদের স্বপ্ন। আমি তো মনে করি তোমাদের স্বপ্ন যে আমাদের শহীদদের স্বপ্ন খুব মৌলিক ব্যাপারে ভিন্ন থাকবে না। তোমরা ডেফিনেটলি চাও তোমরা দেশের মালিক হিসাবে ভূমিকা রাখতে পারবে কিনা। আমি এখনো এই কথা বলে শেষ করতে চাই, কেন আমি তো 1 ঘন্টা বলতে পারি, কিন্তু কথা হলো যে আজকের আলোচনা আমি সবাই একটা প্রতিক্রিয়া চাই। আমি এখনো বিশ্বাস করি যে দেশের মানুষ কেন আমাদের সেই 70-এর নির্বাচনে আমার সবচেয়ে একটা বড় অভিজ্ঞতা। আমি বঙ্গবন্ধুর চিফ ইলেকশন এজেন্ট হিসাবে ঢাকার রাজধানীতে যত 5টা-6টা কনস্টিটিউয়েন্সি সকলের দায়িত্বে ছিলাম। দেয়ালে পোস্টার লেগে গেছে যে 6 দফা 11 দফা ভোট দিলে ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে যাবে, নাম কেটে যাবে। আর পোস্টার লেগেছিল ওয়ালপেপারের মতো। আর আমাদের আমার বাজেট, আমার অফিসের সেক্রেটারি ছিল হানিফ,
যে পরে মেয়র হলো, যার ছেলে এখন দক্ষিণের মেয়র। তো 5 লক্ষ টাকা ছিল আমাদের বাজেট, নারায়ণগঞ্জ থেকে টঙ্গী। আমরা বললাম যে এরা তো কোটি কোটি টাকা নিয়ে ওয়ালপেপার লাগাচ্ছে, এটা কেমনে ফাইট করা যাবে? না, আমাদের এই যে তোমাদের বয়সে যারা ছিল, আমার প্রায় 500 থেকে 1000 ভলেন্টিয়ার ছাত্র, আমরা পেন্সিল আর কার্বন পেপার কিনেছি বাংলা বাজার থেকে, কেন পাইকারি হারে, কেন সস্তা কিনতে হয়। সবাইকে পেন্সিল কার্বন পেপার দিয়েছিলাম, বসে বসে ভোটার তালিকা কপি করো। ফটো কপিং তখন শুরু হয়নি। তো সেই হাতের লেখা ভোটার লিস্ট নিয়ে তারা ঘরে ঘরে আমরা গেছি। আমি নিজে হেঁটেছি, আমি রাস্তায় কোন গলি আছে পুরনো শহরে আমি বলতে পারবো। আমি ছেলেদেরকে নিয়ে এক একটা টিম নিয়ে ঘুরেছি, ঘুরে ঘুরে বাড়ির ভিতরে গেছি। আমাদের সঙ্গে একজন মেয়ে ছাত্রী থাকলেও কেউ তুমি ভেতরে যাও, ওখানে মা বোনরা আছেন, ওদেরকে কথা বলো যে দেখেন কেন বলছে যে আমরা এইগুলো দাবি করলে আমাদের ধর্ম থেকে আমরা সরে যাব। আমরা কি বলছি? আমরা ন্যায্য অধিকার চাই। আমরা জনসংখ্যা ভিত্তিক আমাদের যে চাকরিতে পাওয়ার ডিফেন্স সার্ভিস, সিভিল সার্ভিসে যেটা পাওয়ার কথা, তো আমরা ডিফেন্স সার্ভিসের লোক। আমরা তো এই 71-এ আমাদের পার্সেন্টেজ কত ছিল ডিফেন্স সার্ভিসে? আপনি ভালো করে বলতে পারবেন। আর সিভিল সার্ভিসে 30%। আমরা সেক্রেটারির মধ্যে কয়জন, ইত্যাদি ইত্যাদি। আমাদের লেখাপড়ার দিক থেকে আমরা গর্ব করি। আমাদের কয়টা ইউনিভার্সিটি ছিল? ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করলাম, রাজশাহী হতে হতে তো প্রায় 20 বছর কেটে গেল, আর চিটাগং আস্তে আস্তে স্বাধীনতায় চলে আসলো। তো এই বৈষম্যকে আমরা সামনে রেখে আশা করেছিলাম যে নাগরিক সত্যিকারে হলে মহিলা পুরুষ তো অবশ্যই, যেখানে সমতা অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল, সব ব্যাপারে সমতা। এই সংবিধানে যদি দেখো এই কথাগুলো পাওয়া যাবে, জনগণ ক্ষমতার মালিক এবং সকলেরই সমান অধিকার থাকবে। সমানকে 3 বার দিয়ে দাগ দেওয়া যায়, সমান। তো এখানে বৈষম্যের কোনো উপায় নেই। কেন একটা, আর এটা আমি বলে এমফেসিস দিতে চাই, সকলে যদি ক্ষমতার মালিক, সবচেয়ে গরিব যে রিক্সা চালক আছে সেও মালিক। আমাদের এখানে অনেক মানুষ, রিটায়ার্ড চিফ জাস্টিস, তারপরে আমাদের ভাইস চ্যান্সেলর, আমাদের প্রফেসর, কিন্তু রিক্সা চালক আমরা সমান একটা জায়গায় আছি। এটা মনে হয় একটা কাল্পনিক কথা, কিন্তু নীতির দিক থেকে এটা কাল্পনিক না, তারও সমান অধিকার আছে। চিন্তা করেন, একটা রিক্সা চালকের ছেলে, তার ছেলে কি সে লেখাপড়ার সুযোগ আশা করতে পারে? ইভেন এখানে যারা মধ্যবিত্ত কেউ আছে, আমাদের যে বাড়ির যারা কাজ করে, তখন এসে বলে যে ভর্তি করার জন্য মাঝারি রকমের স্কুলে কলেজে কি লাগে, আমি অবাক হই। আমি সেন্ট গ্রেগরিজে 10 টাকা বেতন দিয়ে ম্যাট্রিক পাস করেছি। আলাদা কোচিং কি, আমি শব্দটা মনে আমরা, এটা আমরা তো প্রি হিস্টোরিক, এটা আপনারা হয়তো কোচিং এর নাম শুনেছেন। প্রি হিস্টোরিক মানুষের কোচিং কি, আমি পরে অনেক আজকে প্রশ্ন করে করে বুঝতে পারি যে এর মানেটা কি। কোনোদিন কোচিং এর প্রশ্নই ওঠে নাই। 10 টাকা বেতন দিয়ে সেন্ট গ্রেগরিজ থেকে ম্যাট্রিক পাস করলাম, তারপরে সেন্ট গ্রেগরিজ কলেজে গেলাম স্কলারশিপ নিয়ে, কোনো পয়সা দিতে হয়নি 2 বছর। আমি স্ট্যান্ড করে ফার্স্ট এসেছিলাম। আমার বাবা ডাক্তার ছিলেন, মধ্যবিত্ত। তো এই জিনিসগুলো এইটাই ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশে এইটাই হবে, যেটা আমরা পরাধীন পাকিস্তানে পেয়েছিলাম। আমার প্রশ্ন, আমরা মালিক তো, আমরা সবাই মালিক। নিজের কাছে জিজ্ঞেস করো, রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকার কি করলো না করলো, আই ডোন্ট কেয়ার। আমরা কি করলাম, আমরা কি করছি? আমাদের সোচ্চার হতে হবে, সক্রিয় হতে হবে, সংগঠিত হতে হবে। এনার কাছে অনেক আশা করি, কিন্তু আশা না করলে বলবো না হিউম্যান রাইটস কমিশন কি করছে, কেন করছে না। আমি কেন যে ওনার গেটের সামনে দাঁড়িয়ে বলছি না আপনি এটা করছেন না কেন, তাই না? আমার ধারণা আমি যদি এটা করি ওনার কাছ থেকে না আদায় করতে পারবো। কোর্টে আমি বহুদিন যাই না, কিন্তু আজকে গেছি, গিয়ে বস্তিবাসীদের জন্য একটা স্টে অর্ডার করেছি। আপনারা দেখবেন অনেক ডিস্টারবেন্স শহরে হচ্ছে, যে কল্যাণপুর বস্তি, পোড়া বস্তি থেকে উচ্ছেদ করার জন্য হঠাৎ করে চলে গেছে। এটা বলে আমি শেষ করি, কেন কংক্রিট কথা বলতে চাই। আমি 2003-এ এই রুলটা নিয়েছি, কল্যাণপুর বস্তি। হঠাৎ করে কালকে পরশু রাত্রে আমাকে ফোন করেছে যে আমাদেরকে এসে বলছে যে 48 ঘন্টার মধ্যে সবাইকে উচ্ছেদ করবে। আমি সে রাত্রে ফোন করেছি, আইন সালিশ কিছু কাগজপত্র নিয়ে আসো।
কালকে সারাদিন বসে আমরা বলেছি 2003 স্টে অর্ডার হয়েছে, 2007 এটাকে বলেছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিস্টার্ব করা হবে না। ওখানে ঘটনা হলো যে 5 জনকে নিয়ে গেছে থানায়, 24 ঘন্টা রেখেছে, বলেছে তোমরা যদি 48 ঘন্টার মধ্যে এখানে একদম পরিষ্কার না করে দাও, বোঝো তোমাদের কি ঘটবে। আর কার নেতৃত্ব দেওয়া হয়েছে, আমি যেহেতু এখানে কোনো পলিটিক্যাল বিষয় আনতে চাই না, দেখবেন যে ওখানে যেসব গেছে মানে বেশি শক্তি নিয়ে কার নেতৃত্বে গেছে, এটা কালকে পত্রিকাতে এসে যাবে। অর্থাৎ আমি এই পরিবেশে বলতে চাই আপনাকে বলি যে আপনি কাইন্ডলি এটা কেন আমি ভুলে গেছিলাম যে আমি কোর্টে গেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি যখন আগেও কোর্টে গেছি ওখানেও বলেছি কমিটি করলে চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশনের সাহায্য নিয়ে উনি যে কমিটিকে মনে করবেন যে কার্যকর কমিটি হবে সে কমিটি করে। তো এখানে আপনি ইনকোয়ারির কথা বলছেন, আমি এখানেই বলে রাখলাম যে এই ইনকোয়ারি কমিটি আপনি গঠন করলে ওনাদের মতামত নিয়ে, যারা এখানে এসেছেন তাদের মতামত নিয়ে করেন। ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আমি কোনো দাম দিই না। কোন ব্যক্তি সৎ ডেপুটি সেক্রেটারি হতে পারে, সৎ সেকশন অফিসার হতে পারে, এটা তো পদাধিকার বলে সততা যাচাই হয় না, সাহসও যাচাই হয় না। আপনি কি চরিত্রের লোক সেটাও স্ট্যাটাস দিয়ে পান না, সৎ লোককে দিয়ে আপনি চিহ্নিত করে ইনকোয়ারি করেন। আর এই কথাটা খুব মূল্যবান কথা এসেছে না, অভিজ্ঞ জজ সাহেব তদন্তের কথা বলেই উনি এসেছেন। আমার তো দুটো ক্রাইসিস, কনস্টিটিউশনের যে ক্রাইসিস আর এই বিচারের যে ক্রাইসিস, তদন্ত হয় না, এটা তো আপনি বলে ফেললেন। আমি তো এই আমাদের ফাইন্যান্স মিনিস্টার যে ছিলেন সিলেটের কিবরিয়া, আমার বন্ধু মানুষ, 10 বছর লেগেছে তদন্ত করতে। হবিগঞ্জে গ্রেনেড মারা হলো, আমি 2 বার হাইয়েস্ট কোর্টে গেছি ওনার ফ্যামিলির পক্ষে, যে দেখো গ্রেনেড মারা হলো, কাকে এখানে আসামি করা হয়েছে, যারা গ্রেনেড মেরেছে, গ্রেনেড আসলো কোথায় থেকে? হবিগঞ্জের বাজারে কি গ্রেনেড পাওয়া যায়? হবিগঞ্জে তো গ্রেনেড পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? তো এটা কি পুলিশ জানতে চাইবে না? অর্ডার পেলাম যে হ্যাঁ তোমরা যে দেখো যে গ্রেনেড কোথা থেকে, তারপরে আবার 2 বছর লাগবে। এটা গ্রেনেড কোথা, এটা 2 বছর লাগার কথা বলেন না? না, আপনাকে আমি বিশেষ করে উদ্দেশ্যে জিজ্ঞেস করছি, বাংলাদেশে গ্রেনেড কয়টা জায়গায় পাওয়া যেতে পারে? আমি এটা তো মানে আমি যে বলি যে আমাদের মানে চিন্তা শক্তি আমরা হারালে কোনো প্রবলেমের সলিউশন পাওয়া যাবে না। কিন্তু গ্রেনেড বাংলাদেশে কোথায় পাবে এর উত্তর আমরা দিতে পারবো না, কেন এটা তো রেগুলেটেড আইটেম। কোর্ট থেকে রেগুলেট আসে, গুনতি করে এক জায়গায় জমা করা হয়, ওখান থেকে আবার গুনতি করে ছাড়া যায়। কেন 2 বছর লাগবে? 2 বছর লাগবে। তারপরেও যে নামগুলো আসলো, দেখা যায় যে ওই স্থানীয় 2-3 জনের, আরে বাবা গ্রেনেড ওই জায়গা থেকে নিতে হলে হবিগঞ্জের লোকগুলোকে ওখান থেকে আনতে পারার ক্ষমতা আছে তাদের, এটা কমন সেন্স, তাই না? আমি পুলিশের একদম সমালোচনা করতে চাই না, এটা আজকের পুলিশ না, তখনকার পুলিশ। কেন তারা এটাকে আবার 3 বছর 4 বছর লাগলো? ভাই তো এই জিনিসটা আমি বলি, এটা এক সপ্তাহে আমি বুঝিয়ে দিতে পারবো। সংবিধানে অনেকগুলো জিনিস আছে যে একটা প্রিন্সিপালের উপরে নির্ভরশীল। নিরপেক্ষতা, বিচার করতে হবে নিরপেক্ষ ভাবে। আমাদের চিফ জাস্টিস আছেন এখানে, এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ আছে? বলেন, কেউ যদি বিতর্ক করতে চায় এটা হাত তোলে, যে না নিরপেক্ষতা বিচার বিভাগের প্রয়োজন নাই। সিমিলারলি আইনের শাসন, আইনের প্রয়োগ করার এটা নিরপেক্ষ ভাবে হবে কিনা? তুহিন বলো, ডক্টর তুহিন একদম লেটেস্ট ডক্টর, আমাদের অনেক পরে, উনি মাঝামাঝি, আমি পুরনো ডক্টর, তাই না? নিরপেক্ষ না হলে তো এটা রুল অফ ল হতেই পারে না। আইনের যদি আমি সিলেক্টিভ প্রয়োগ করি, হয় না। তো এইগুলো জিনিস আমরা বাঙালিরা এতটুকু সচেতনতা লাভ করেছি, 47 থেকে দেখো 70 বছরে এইগুলো তো আমরা লাভ করেছি। কোনো জায়গায় নিরপেক্ষতা অপরিহার্য। এখানে আমি নেগেটিভ কথা হিসেবে বলছি না, অনেকগুলো, আমি তো বহুদলীয় গণতন্ত্র অন্তর থেকে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্র বলতে পারেন যে না কি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হয়ে গেছে, বলে হতে পারে, কিন্তু আমি মনে করি এখানে আপনারা সবাই
বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। কেউ বহুদলীয় গণতন্ত্র না হাত তুলবে, আমার পরে বোঝার জন্য জানতে চাইবে কেন। তো যদি বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি, কিন্তু এর মানে না যে আইন প্রয়োগ করা হবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। তিনি প্রসিকিউশন করেছেন, এটা এক মুহূর্তের জন্য দাবি করবেন না যে আমি দলীয় ভিত্তিতে প্রয়োগ করেছি। কুলাইটুয়ানার এতগুলো অর্জনই নষ্ট হয়ে যায়। লিখতে হবে যে আমি একদম নিরপেক্ষভাবে আমি করেছি, আদালতও নিরপেক্ষভাবে রায় দিয়েছে, and so on। তো কয়েকটা জিনিস সংবিধান আছে, আমি এই সময় স্বল্পতার জন্য প্রত্যেকটাতে পয়েন্ট আউট করছি না। যেখানে নিরপেক্ষতা যদি না থাকে, যেখানে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব ফেলে, এবং একটা শব্দ বাংলা ভাষায় এসছে যেটা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। আপনি আমাকে হেল্প করেন, আপনি শব্দ ইম্পর্টেন্ট দিয়েছেন, শব্দের ইম্পর্টেন্স আছে। দলীয়করণ, এটার কোনো অন্য ভাষায় অনুবাদ করা যায়? তুমি বলতে পারো, অনুবাদ করে ইংরেজিতে অনুবাদ। আমি পাইনি যে কেউ অনুবাদ করতে পারে। পার্টিয়াইজেশন হয় না, ইংরেজি হয় না, এটা অন্য কিছু হয়ে যায়। এইটা কিন্তু আমরা আবিষ্কার করেছি, বিশ্বাস করে 54-তে এই শব্দ আমি শুনি নাই, 60-এর দশকে শুনি নাই, 70-এ নির্বাচন যখন করেছি এটা শুনি নাই, দলীয়করণ। এই জিনিসটা আমি বলি যে সবচেয়ে বড় রোগ আমাদের মধ্যে ঢুকেছে। এটা থেকে রোগ মুক্ত হয়ে আমরা সবাই নাগরিক হিসাবে ভূমিকা রাখি। যে কোনো দল আমি করি, যে কোনো দল উনি করেন, যে কোনো দল তোমরা করো, আই এম নট ইন্টারেস্টেড। নাগরিক হিসাবে কেউ বলে না যে দলীয় হিসাবে তোমার দায়িত্ব পালন করতে হবে, দলীয়করণের ভিত্তিতে সংবিধান ব্যাখ্যা করতে হবে, নট এট অল। এখানে ওই যে বুদ্ধি আছে।